আর ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা শোনাব। একবার মহারাজকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যেতে হবে। রাস্তার অবস্থা ভীষণ খারাপ। অগত্যা ঠিক হলো বেলুড় মঠ থেকে জলপথে গঙ্গায় লঞ্চে করে নিয়ে যাওয়া হবে। আর তাই ডাক পড়ল অধীপ গাঙ্গুলির। অধীপ গাঙ্গুলি একজন একনিষ্ঠ ভক্ত। তার পক্ষে একটি বড় সরকারি লঞ্চের ব্যবস্থা করা কিছুই নয়। যাই হোক, একটা বড়সড় লঞ্চের ব্যবস্থা হওয়াতে আমরা মহারাজের সহযাত্রী হলাম। সে এক অপূর্ব অভিজ্ঞতার বিচিত্র আনন্দের স্বাদ। গঙ্গার পূর্বপাত দিয়ে লঞ্চ চলেছে। মহারাজ সেদিকে মুখ করে বসে আছেন। বাংলা তথা ভারতের নবজাগরণের ঐতিহ্যমণ্ডিত ভগ্ন জীর্ণ কিন্তু গৌরবমণ্ডিত স্থান কাশীপুর, বাগবাজার, জোড়াসাঁকো পেরিয়ে লঞ্চ চলেছে। এরই মাঝে চোখে পড়ে সদ্য রং হওয়া উজ্জ্বল এক শিব মন্দির, যেখানে মহারাজ ছোটবেলায় বাস করতেন, পড়াশোনা ও তপস্যা করতেন। মন্দিরের মাথায় উঠছে গৈরিক পতাকা। তার সামনে দাঁড়িয়ে আছেন ভক্তের দল, হাতে হলুদ আর গৈরিক পতাকা নিয়ে সোৎসারে নাড়ছেন। মহারাজ সব দেখছেন ও তদ্গত হয়ে বসে আছেন আর বলছেন, আহা, খোলা ডেকে বসলে কত ভালো হতো, সবটা একসঙ্গে দেখা যেত। অবশেষে ম্যান অফ টাওয়ার জেটিতে এসে লঞ্চ ভিড়লে আমরা সবাই নেবে গাড়িতে উঠলাম। কয়েকদিন পরে আবার লঞ্চে করে ফেরার সময় মহারাজকে বললাম, এবারে আপনি লঞ্চের বাম দিকে বসুন, তাহলে এবার গঙ্গার পশ্চিম পাড় দেখতে পাবেন। মহারাজ বললেন, না, আমি পূব পাড়ের দিকেই বসবো। গঙ্গার পশ্চিম পাড়ে দেখা যায় বর্তমান হতশ্রী বাংলার ছবি, সারি সারি বন্ধ কারখানা, কোনো চিমনি দিয়ে ধোঁয়া বেরোয় না, হতদরিদ্র সব বস্তি। গঙ্গার একদিকে লুপ্তপ্রায় ঐতিহ্য, অপরদিকে ভবিষ্যতের আরও দুর্দশার ইঙ্গিত। মহারাজ পূব পাড়ের দিকে চোখ রেখেই চললেন। ফেরার সময় উজান বেয়ে আমরা দক্ষিণেশ্বর পর্যন্ত এগিয়ে প্রণাম করলাম। মহারাজ এক দৃষ্টে তাকিয়ে রইলেন। কি দেখছেন উনি তা যদি দেখতে পেতাম। আশা কোনো দিন হয়তো বাস্তবসম্মতভাবে দেখিয়ে দেবেন। তিনি যে বাস্তববাদী, যুক্তিবাদী। একবার এক মা তার অসুস্থ ছেলেকে নিয়ে মহারাজের কাছে এসেছেন। ছেলেটি কিছুতেই ভালো হচ্ছে না। তাই তিনি মহারাজকে ছেলেটির মাথায় একটু হাত রাখতে বললেন, যাতে সে ভালো হয়ে যায়। মহারাজ বললেন, হাত রাখলে কিছু হবে না, ডাক্তার দেখিয়ে ভালো করে চিকিৎসা করাও, রোগ ভালো হবে। তুমি বলছো আমি হাত রাখছি, কিন্তু এতে কিছুই হবে না। ভালো করে চিকিৎসা করালে ভালো হবে। এমনই ছিলেন মহারাজ। ছিল না কোনো ম্যাজিক, কোনো লাভের প্রত্যাশা, ছিল শুধু ভালোবাসা। একবার কোঠারি হাসপাতাল থেকে ছাড়া পাবার পর মহারাজ গোলপার্কে এসে রয়েছেন। শৈবাল গুপ্ত বলছেন, হঠাৎ সকালে ফোন এলো মহারাজের বুকে ব্যথা হচ্ছে। তাড়াতাড়ি গিয়ে দেখলাম মহারাজ খাটে শুয়ে, নাকে অক্সিজেনের নল লাগানো। অন্য ডাক্তাররা সে সময় পাশের ঘরে। মহারাজকে এভাবে নীরবে কষ্ট সহ্য করতে দেখে আমার চোখে জল এসে গেল। নিজেকে কোনো ক্রমে সামলে কাছে বসে ওনার কষ্টের কথা জিজ্ঞাসা করলাম। তারপর ওনার বুকে হাত রেখে বোঝার চেষ্টা করলাম ব্যথা হার্টে হচ্ছে না পাঁজরার হাড়ে হচ্ছে। আর উদ্দেশ্য ছিল বুকে একটু হাত বুলিয়ে দেওয়া। উনি পাশ ফিরে দু হাতে আমার হাতটা জড়িয়ে ধরে আবেগের সঙ্গে বললেন,
তোমাকে আমি ভীষণ ভালোবাসি। তোমার ভয় নেই, আমি এখনই যাব না। জীবনে ভালোবাসার কথা অনেক শুনেছি, কিন্তু এই ভালোবাসার তুলনা হয় না। একদিন একেবারে একান্তে পেয়ে মহারাজকে জিজ্ঞাসা করলাম, মহারাজ, দীক্ষা মানে কি? দীক্ষা নিলে কি হয়? এর আগে অনেককে জিজ্ঞাসা করেছিলাম। উত্তর যা দিয়েছিলেন কিছু বুঝতে পারিনি। তাই ভেবেছিলাম একেবারে যার কাছে দীক্ষা নেওয়ার তাকেই জিজ্ঞাসা করি। মহারাজ বললেন, তুমি যখন প্রস্তুত হবে তখন দীক্ষা পাবে। যা বাবা, কি প্রশ্নের কি উত্তর! জীবনে কখনো দীক্ষা নিইনি, কমিউনিস্ট পার্টিতেও না। কাজেই কি দায়িত্ব কি লাভ কিছুই জানি না। কোনো কিছুতে মাথা বিকোতে আমি রাজি নই। তা সে যে যাই হোক, তাই জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু এ কি উত্তর? আবার জিজ্ঞাসা করলাম, আমি কি দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত? মহারাজ বললেন, সে আমি বলে দেব না, সেটা তোমাকে নিজেকেই বুঝতে হবে। আবার কিছুক্ষণ চুপচাপ। কিন্তু এত সহজে ছাড়বার পাত্রও আমি নই। আবার জিজ্ঞাসা করলাম, আমি প্রস্তুত কি না কি করে বুঝবো? রোজ দেখি কত লোক দীক্ষা পাওয়ার জন্য ঝুলোঝুলি করছে। তাদের নিয়ে সন্ন্যাসীরা ব্যতিব্যস্ত। এত লোককে দীক্ষা দেওয়ার সময় কোথায়? বিদেশিরা পর্যন্ত দূর দূর দেশ থেকে উড়ে এসে সপ্তাহের পর সপ্তাহ বসে থাকে, না পেয়ে ফিরে যায়, আবার আসে। আর আমি এত স্নেহের পাত্র, অথচ আমাকে প্রস্তুত হতে বলছেন? আমার প্রশ্নের উত্তরে মহারাজ এবার হেসে ফেললেন। বললেন, সেও আমি বলে দেব না, তাও তোমাকেই বুঝে নিতে হবে। আর কোনো প্রশ্ন নেই। মৌন মুখে বসে আছি দেখে মহারাজের বোধহয় মায়া হলো। তিনি বললেন, তবে এটা বলতে পারি যে আমার দিক থেকে কোনো বাধা নেই। তুমি যেদিন প্রস্তুত হবে সেই দিনই দীক্ষা পাবে। সামান্য একটু পড়াশোনা করতে হয়, সে তো তোমার কয়েক করাও আছে, তাই না? তারপর মাঝে মাঝেই ভাবি দীক্ষা নেব কি নেব না, মাথা বিকোবো না বিকোবো না। দীক্ষা নেওয়ার মানে যে মাথা বিকোনো নয়, অন্তত এই জায়গায়, সে কি আর তখন জানতাম? তারপর একদিন হলো, মহারাজ যখন বলছেন যে প্রস্তুত হলে দীক্ষা দেবেন, তখন আমাকে দীক্ষা না দিয়ে তো আর যেতে পারবেন না। প্রস্তুত হবার দায়িত্ব তাহলে তাঁরই। যেরকম একের পর এক অসুখ যাচ্ছে, তাতে কখন কি হয় বলা যায় না। কিন্তু একবার যখন কবুল করেছেন, তখন তো আর দীক্ষা না দিয়ে যেতে পারবেন না। মনে মনে নিজেকে বললাম, থাকো তুমি, দরকার নেই তোমার দীক্ষার। মহারাজকেই ধরে থাকি, যখন দেবার তিনিই দেবেন। যত অপ্রস্তুত থাকি ততই ভালো, তার ওপরেই সব ছাড়া যাক। 1404 সাল শেষ হয়ে আসছে, তখন বাংলার চৈত্র মাস, 1998 এপ্রিল মাস আরম্ভ হচ্ছে। একদিন ভোর রাত্রে স্বপ্ন দেখছি। কোনো রকম দুঃখ, কোনো রকম ক্ষোভ হলে মহারাজের কাছে গেলেই আরাম হয়ে যেত। কিছু বলতে হতো না, এমনিতেই মনটা প্রশান্তিতে ভরে যেত। সেদিন ঘুম ভাঙছে এক প্রচণ্ড ক্ষোভ, এক প্রচণ্ড দুঃখের মধ্যে। মনে মনে মহারাজকে খুঁজছি, খুঁজে পাচ্ছি না। তিনি কোথাও নেই, কোথায় গেলেন? ঘুম আরেকটু পাতলা হলো। তখন ভাবলাম, মহারাজের দেহ চলে গেল নাকি? আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এর পরবর্তী অংশে কি হলো সেটাই শোনাবো। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে
আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।